অভিন্ন প্রশ্নপত্রে শুরু এইচএসসি ও সমমানের মেধা যাচাই। একই কোশ্চেনে एग्जाम হওয়াতে সবার মধ্যে হলো একটা বৈষম্য সৃষ্টি হয়নি। ভালো এটা আমার মতে ভালো হয়েছে। সিকিউরিটি আমার কাছে তুলনামূলক একটু বেশি হার্ড লাগছে। যেহেতু ফার্স্ট পরীক্ষা তো স্যারেরা সবাই একটু নরম ব্যবহারই করছে। নজরদারির কারণে পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। স্থানীয় নির্বাচনে না দাঁড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান। একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি। দীর্ঘ সময় আইনি জটিলতা কাটল। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। পরাজিতরা বিভেদের অপচেষ্টা চালাচ্ছে, শান্তি নিরাপত্তায় কাজ করছে সরকার। নজরুল বর্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোন প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়। হোটেলে কক্ষের ১২ লাখ টাকা বিল না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা। বকেয়া চাইতে গেলে উল্টো হুমকি। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি। ওরা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি কে স্যার? আমার ওয়াইফ। এরপরে যখন ভাড়া চাইতে গেছি কইছি যে আমাকে ফান্ড আসতেছে। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি ১২ তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওরা পড়েছে। এবার শাপলা হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু। সম্পৃক্ততা মিলেছে এ মাসেই চার্জশিট, জানালেন চিফ প্রসিকিউটর। খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় তেহরান। সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি। যোগ দিতে ইরানের পথে সংসদের স্পিকার। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো এইচএসসি এবং সমমানের মেধা যাচাইয়ের লড়াই। পরীক্ষা দিচ্ছে লাখো শিক্ষার্থী। সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে সব কেন্দ্রগুলোকে। উত্তরপত্র মূল্যায়নেও কঠোর হওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম দিনের পরীক্ষা শেষে প্রশ্নপত্র আর নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। চোখে মুখে রাজ্যের উৎকণ্ঠা আর মনে হাজারো স্বপ্ন। কেন্দ্রের সামনে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মেধা যাচাই। প্রথমবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। পরীক্ষা শেষে মিশ্র অনুভূতি জানান শিক্ষার্থীরা। একই কোশ্চেনে एग्जाम হওয়াতে সবার মধ্যে হলো একটা বৈষম্য সৃষ্টি হয়নি। ভালো এটা আমার মতে ভালো হয়েছে। সিকিউরিটি আমার কাছে তুলনামূলক একটু বেশি হার্ড লাগছে। যেহেতু ফার্স্ট পরীক্ষা তো স্যারেরা সবাই একটু নরম ব্যবহারই করছে। এমসিকিউ পার্টটা অনেক হার্ড আর গার্ডও খুব কড়া ছিল আজকে। অভিন্ন প্রশ্নে যে পরীক্ষাটা হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। নকল রোধে করা অবস্থানে প্রশাসন। নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরায়। নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল, আমাদের গার্ডও তেমন কঠিন হার্ড ছিল না। পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ডিং হচ্ছিল এবং অনেক সুস্পষ্টভাবে সব দেখা যাচ্ছিল। আমরা আমাদের চোখের সামনে আসলে সিসি ক্যামেরাটি দেখতে পারি না। 11টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী 12,70,583 জন। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা। প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। আসন্ন স্থায়ী সরকার নির্বাচনে শিক্ষকদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বিষয়ক সেমিনারে জানানো হয়, ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপের আওতায় প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে। সেই অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের 7.25 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আর ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে প্রায় 7 লাখ শিক্ষক এবং সাধারণ, কারিগরি ও মাদ্রাসার লাখো শিক্ষার্থী উপকৃত হবে। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষায় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট
অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে। পরে প্রশ্নের জবাবে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিলে পাঠদান ব্যাহত হতে পারে। একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। এ বিষয়ে প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে সেই এলাকায়। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দীর্ঘ সময় আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায়ে সন্তুষ্ট পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকগণ। আর দ্রুতই সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ২০১৩ সাল থেকে। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে ৩২,৫০০ শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত এ মামলার শুনানি করতে উদ্যোগী হয় রাষ্ট্রপক্ষ। অবশেষে প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগে বাধা কাটিয়ে ৩২,০০০ শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, এ রায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার এখন এই ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন, আইনে কোনো বাধা থাকবে না। রায়ে সন্তুষ্ট পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকগণ। সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে, তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, রিট নিষ্পত্তি হওয়ায় দ্রুতই ৩৬,২৩৫ পদে প্রধান শিক্ষক পদায়ন করা হবে। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। পরাজিত অপশক্তি বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সব ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। আরও বলেন, নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশার আলোকবর্তিকা। সময় এসেছে আন্তর্জাতিক পরিসরে তাকে ছড়িয়ে দেওয়ার। প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬-২৭ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে সরকার। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনাকে ছড়িয়ে দিতে বছরব্যাপী নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। সচিবালয়ে নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ও লোগো উন্মোচন করেন তিনি। নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুল আজও অনুপ্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। পরাজিত অপশক্তি বিভেদের অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, দেশের শান্তি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে সরকার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ ২৬-২৭ পালনের শুভ সূচনা করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ২০০৬ সালে গঠিত ভিসা নীতি সহজ করতে কাজ করছে সরকার, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। সেখানে বলেন, মন্ত্রিসভায় ভিসা পলিসি ২০২৬-এর খসড়া উপস্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে, তবে কালো তালিকাভুক্ত দেশগুলো আগের মতোই রয়েছে। 2006-এর পরে এই 26-20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। টানা 8 মাস হোটেলে থাকার পর প্রায় 12 লাখ টাকা বিল পরিশোধ না করে পালিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা। এমন অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ জানায় 2টি রুম ভাড়া নিয়ে নিয়মিত থেকেছেন এনসিপি নেতারা। মদের আড্ডার পাশাপাশি চালিয়েছেন নানা অনৈতিক কর্মকাণ্ড। এই বিষয়ে এনসিপির কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল। অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, গণ অভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির কাছে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার একটি কক্ষে প্রবেশ করছেন। তার সাথে আরো 6 থেকে 7 জন এই কক্ষে বিভিন্ন সময়ে অবস্থান করত, আবার মাঝে মাঝে আসতো নারীরাও। হোটেল কর্তৃপক্ষ জানান, এনসিপির নেতা SM শাহরিয়ার ভাড়া নেন হোটেলের 2টি কক্ষ। তার সাথে ছিলেন এনসিপির বিভিন্ন ইউনিটের আরো কয়েকজন। তারা হলেন সাদেক মির্জা, মিশারাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। গেল বছরের 25 জুলাই থেকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 8 মাস হোটেলে অবস্থান করেছেন, কিন্তু ভাড়া বাবদ 11,93,000 টাকা পরিশোধ না করার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ বিষয়ে এনসিপির কাছে একটি লিখিত অভিযোগ দেয় হোটেল কর্তৃপক্ষ। সেখানে জানিয়েছে, বিল পরিশোধ না করে হোটেল থেকে পালিয়ে যান এনসিপি নেতারা। একাধিকবার ফোনে চেষ্টা করেও অভিযুক্ত এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে যায় নিউজ 24। ম্যানেজার ও স্টাফদের কাছে 8 মাসের ভাড়া এবং তাদের আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি। ওরা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি, কে স্যার? আমার ওয়াইফ। আমি অফিসটা ওরা দখলে নিছে 5 তারিখের পরে। দখল করে ওইটা নিয়ে সেই সংস্কার করবে, করবে, ডিজাইন করবে, অনেক প্রোগ্রামও করবে। তো ওই বলে উঠছে আর কি। ওঠার পরে 2টা রুম নিচ্ছে, এক একটা রুমের ভাড়া 3,000। 25-30 জন তো কম করে হলে ওদের ছেলেরা, মেয়ে 4-5 জন আসতো। এই 10,000 টাকা দেওয়ার পরে এরপরে যখন ভাড়া চাইতে গেছি, কইছি যে আমাকে ফান্ড আসতেছে। মাস 2 মতন থাকছে এরকম। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওরা পলাইছে। মাত্র 10,000 টাকায় 8 জনকে কেন থাকতে দেয়া হলো, এমন প্রশ্ন ছিল হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। আমি কথা বলছি তারা আসে নাই, তখন বাইরে ছিল। আমি যখন যাই তারা আমাদের সাথে দেখা করে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিলের অভিযোগ করছেন এবং এর সাথে আরো 2টি চরিত্র হননের অভিযোগ করছেন, ফলে বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর এরকম বেপরোয়া হয়ে ওঠে এনসিপির অনেক নেতা। রাতারাতি বদলে যায় তাদের ভাগ্যের চাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো পরিস্থিতির সুযোগ নিয়ে ধরাকে সরা জ্ঞান করা অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ত করে দলের কলেবর অথবা সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বৈশিষ্ট্যের মানুষগুলোকে সম্পৃক্ত করে বড় হতে গিয়ে গ্রহণযোগ্যতা হারাতে হবে। হোটেলের বিল পরিশোধের ইস্যু আর এনসিপির তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টির সমাধান কিভাবে হবে, সেটি এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডে ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। চলতি মাসের শেষের দিকেই মামলাটির তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। গত 30 জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ড পান জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলার রায়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখানেই শেষ নয়। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর জানান, রাতের আধারে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ ঘটে তাতে ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। শাপলা চত্বর হত্যা মামলার যে ঘটনাটা যখন ঘটে তখন আমাদের ইনভেস্টিগেশন মতে যে জনাব হাসানুল হক ইনু তখন তিনি তথ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ এসছে। রেবেল লোক, পুলিশের লোক, তারা কিন্তু সেখানে তাদের একটি পার্টিসিপেশন ছিল। নির্বিচারে গুলি করা হয়েছে এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। মামলার তদন্ত প্রতিবেদন এ মাসেরই শেষ সপ্তাহে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আশা করছি যে এইটার তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করা হবে। এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় বেশ কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সরকারের কাছে 19 দফা সুপারিশ দিয়ে সংস্থাটি বলছে, বর্তমান খসড়া আইনে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইন 2026 নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পর্যালোচনা ও সুপারিশ নিয়ে এই আয়োজন, যাতে অংশ নেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ সময় বক্তারা বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের আইনে নারীদের সমঅধিকার নিশ্চিত করা হয়নি। বর্তমান সিনারিওটা কি বাংলাদেশের, সেটা নিয়ে যাতে একটা আলোচনা সংসদে কোনো না কোনোভাবে উত্থাপন করা হয়। সংস্থাটির পর্যবেক্ষণ, 2025 সালের অধ্যাদেশে থাকা কমিশনের স্বাধীনতার গুরুত্বপূর্ণ বিধান নতুন খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কমিশনার নিয়োগে বাছাই কমিটিতে সরকারের প্রভাব ও বাজেটের ওপর সরকারের নিয়ন্ত্রণও উদ্বেগের কারণ। খসড়ায় যেটা করা হয়েছে যে সরকারের বা সরকারি দলের নিয়ন্ত্রণ বা পছন্দ বজায় রাখার মতো একটা কমিটি গঠন করা হয়েছে। খসড়া আইনে গুম, নির্যাতন ও বেআইনি আটক কেন্দ্র তদন্তে কমিশনের সুস্পষ্ট ক্ষমতা, শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্ত নিশ্চিত সহ নানা সুপারিশও করেছে টিআইবি। দেশবাসী সবাই জানে আয়নাঘর, এই ধরনের আটক স্থল যেগুলো, সেগুলো এই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে পর্যবেক্ষণ করা এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সুপারিশ করা। সংস্থাটির মতে, স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন না থাকলে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল ও সাধারণ নাগরিক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে পড়বে। নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। আল চিকো, নিউজ 24, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত বইটিতে শহীদ রাষ্ট্রপতির বহুমাত্রিক অবদানের কথা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অপেক্ষায় ইরান। নিহতের 4 মাস পর তার রাষ্ট্রীয় জানাজা ঘিরে রাজধানী তেহরানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার থেকে শুরু হচ্ছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। 9 জুলাই মাশহাদে হবে দাফন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এখন শোক আর প্রস্তুতির শহর। সর্বত্র টাঙানো হয়েছে খামেনির বিশাল প্রতিকৃতি, নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের ধারণা 1.5 থেকে 2 কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিতে পারেন। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তেহরান, কোম ও মাশহাদে।
বিদেশি প্রতিনিধিদের জন্য রাখা হয়েছে আলাদা রাষ্ট্রীয় অনুষ্ঠান। বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানের পাশাপাশি শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ইরাকেও। নাজাফ, কারবালা, বাগদাদ সহ 5টি শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শনিবার খামেনির জানাজায় অংশ নেবেন। 4 জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। টানা 34 ম্যাচ অপরাজিত স্পেনের সামনে আজ বিশ্বকাপের নকআউটের কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে একটিও গোল হজম না করা ইউরোপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ 72 বছর পর নকআউটে ফেরা অস্ট্রিয়া। পরিসংখ্যান আর ফর্মে স্পেন এগিয়ে থাকলেও অস্ট্রিয়ার নাটকীয় উত্থান এই ম্যাচে যোগ করেছে বাড়তি রোমাঞ্চ। টানা 34 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপে শেষ 32-এর মঞ্চে স্পেন। তাই তো ইউরোপ চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। দুর্ভেদ্য রক্ষণ আর লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসদের নিয়ে গড়া ছন্দে থাকা আক্রমণ ভাগ নিয়ে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে নকআউটের লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে এবারের বিশ্বকাপের শুরুটা জোৎসই হয়নি স্পেনের। কেপ ভার্দের সঙ্গে ড্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদেরকে। তবে এরপরেই বদলে যায় দৃশ্যপট। স্পেনের সবচেয়ে বড় অস্ত্র তাদের রক্ষণ। চলতি বিশ্বকাপের প্রথমার্ধে স্পেনের গোলমুখে কোনো দলই শট রাখতে পারেনি। এছাড়াও বিশ্বকাপে টানা 5 ম্যাচে তাদের বিপক্ষে 6টির বেশি শট নিতে পারেনি আর কোনো দলই। সেই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচ জিতলে 2007 থেকে 2009 সালের মধ্যে গড়া 35 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবে স্পেন। অন্যদিকে অস্ট্রিয়ার পথটাও ছিল রুদ্ধশ্বাস নাটকে ভরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে একেবারে শেষ মুহূর্তে ড্র করে শেষ 32-এর টিকিট নিশ্চিত করে তারা। 72 বছর পর বিশ্বকাপের নকআউটে ফেরা দলটির সামনে এবার ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। তাই তো এই ম্যাচে কোনো ভুল করা চলবে না অস্ট্রিয়ার। কাগজে কলমে স্পেনই পরিষ্কার ফেভারিট, কিন্তু নকআউটের মঞ্চে এক মুহূর্তের নৈপুণ্যই গড়ে দিতে পারে নতুন ইতিহাস। এখন দেখার বিষয় স্পেন কি নিজেদের দাপট ধরে রেখে শেষ 16 নিশ্চিত করবে, নাকি সোফি স্টেডিয়ামে অস্ট্রিয়া আবারও চমক দেবে, সেই অপেক্ষায় এখন ফুটবল প্রেমীরা। আবরার আল দাইয়ান, নিউজ 24। এবারে বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ম্যাচ সেনেগাল ও বেলজিয়ামের মধ্যকার রাউন্ড অফ 32 লড়াই। ম্যাচের শেষ দিকে সেনেগালের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেয় চলছে সমালোচনা। এদিকে ম্যাচ হারায় কোচের ওপর রাগ করে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাময়িক বিরতি নিয়েছেন দেশটির ফুটবলার পাপে গেয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে এগিয়ে থেকেও বেলজিয়ামের বিপক্ষে জয় পাওয়া হয়নি সেনেগালের। শেষ পর্যন্ত 3-2 গোলে হারতে হয়েছে তাদের। তবে 125 মিনিটে একটি বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সে ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন জর্জিয়ার হেক্টর সাইদ মার্টিনেজ সার্তো। সেই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় তুমুল যুদ্ধ। যদিও ভিআর এর মাধ্যমে চেক করা হয়, কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন আসে না। সম্প্রচার চলাকালে কানাডিয়ান ধারাভাষ্যকার ক্রেগ ফরস্টার বলেন, এমন সিদ্ধান্ত সেনেগালের প্রতি অন্যায় হয়েছে। আর সাবেক ফুটবলার ইব্রাহিমোভিচ মনে করেন তাদের জয় ছিনতাই করা হয়েছে। আমার মনে হয় সেনেগালের প্রতি এটি অত্যন্ত নিষ্ঠুর আচরণ হয়েছে। কেবল এই ম্যাচেই নয়, আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালেও তাদের বিপক্ষে এমন কিছু বড় সিদ্ধান্ত গিয়েছিল। আফ্রিকান দেশটিকে ডাকাতি করে হারানো হয়েছে। আমি মোটেও মনে করি না বেলজিয়ামের ওটি পেনাল্টি ছিল। সেনেগালের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষটি ছিল অতি সামান্য। বেলজিয়াম খেলোয়াড় বিষয়টিকে বাড়িয়ে দেখিয়েছে, আর রেফারি তাতে পুরোপুরি বিভ্রান্ত হয়েছেন।
এদিকে ম্যাচ হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সেনেগালের পাপে গে। কারণ হিসেবে ধারণা করা হয়েছে কোচের সাথে বনিবনা না হওয়া। সাফ জানিয়ে দিয়েছেন এই কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।